গুড আফটারনুন। ও সরি, গুড মর্নিং। এখন তো মর্নিংই রয়েছে। চলো সবাই একটু জয়েন করো, আমি স্টার্ট করবো ক্লাস। দু তিনটে কথা বলে নি, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে ক্লাস নিচ্ছি। অনেকদিন পর লাইভ। হ্যাঁ, আমি বাড়ি থেকে ক্লাস দু একটা কথা বলে নি, তারপর স্টার্ট করছি। গুড মর্নিং, গুড মর্নিং। ফার্স্ট অফ অল, আজকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য সরি। মানে আমি তোমাদের রোববার ক্লাস নিচ্ছি, তার জন্য সরি। তার কারণ বলে রাখছি, আমার অফলাইন ক্লাস পড়ে গেছে এবং দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবু, জানি আমার এটার অফ রয়েছে, ক্যামেরাটা অফ রয়েছে। আমি বাড়িতে আছি, তাই জন্য ক্যামেরাটা অফ রয়েছে। আমার শরীর একদম ঠিকঠাক, আমার ক্যামেরাটা অফ আছে। আজকের দিনটা একটু ক্যামেরা অফ রাখবো, কারণ আমি বাড়িতে আছি। তো দুটো কথা একটু বলে নিই, একটু শুনে নাও প্লিজ। ফার্স্ট অফ অল, আমি তোমাদেরকে আজকে ক্লাস নিচ্ছি, তার জন্য সরি। তার কারণ আমার অফলাইন পড়ে গেছে তোমাদের ক্লাসের সময়, এবং আমি যত চেষ্টা করছি অন্য টাইমে নেওয়ার, আমি কিছুতেই টাইম করতে পারছি না। মানে হয় আমার ক্লাস থাকছে বা তোমাদের ক্লাস থাকছে, এরকম করে আমি কিছু করে ক্লাস নিতে পারছি না। আমাকে দেখা যাচ্ছে না, তো আমি জানি বাবু, আমি আজকে ক্যামেরাটা অফ আছে, আমার ক্যামেরাটা আজকে অফ আছে। তো হ্যাঁ, তো তাই জন্য আমি তোমাদেরকে ক্লাসটা কিছু করে, মানে ক্লাসটাকে টাইমে দিতে পারছি না। এবং তাই জন্য যেটা প্রবলেম হচ্ছে, আমি ভাবলাম যে ক্লাসটাকে পিছিয়ে দেবো, পিছিয়েও দেওয়া যাচ্ছে না, কারণ তোমাদের ক্লাসটাকে আমাকে শেষ করতে হবে, এবং পিছিয়ে দিলে সেটাতেও টাইমে হচ্ছে না। তো এই কারণে যে চারটে ক্লাসে প্রবলেম হচ্ছিল, ওই চারটে ক্লাস আমি আজকে নিয়ে নেবো। সয়েল হয়নি বাবু, সয়েল করাবো আমি আজকেরই এক্সট্রা ক্লাস পড়েছে, সেখানেই সয়েল করাবো। তো যে চারটে আমার ক্লাস পড়েছে, মানে যেটা আমি টাইম করতে পারছিলাম না, ওই চারটে ক্লাস আমি আজকে নিয়ে নেবো। তো আমিও রোববার দিন ক্লাস করছি আমি জানি, বাট তোমাদেরকেও আজকে একটুখানি আমার জন্য ট্রাভেল নিতে হবে, তো প্লিজ আজকের দিনটা একটুখানি কনসিডার করে নিও। আমি যতটা, মানে খুব বেশি তোমাদেরকে বকবো না, বাট অল্প অল্প একটুখানি পড়ে নিতে বলবো। তো আজকে সকালবেলা 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, ঠিক আছে? তো এইটুকুনি আজকে আমার সাথে একটু প্লিজ কনসিডার করে নিও। আমি কিছু করে টাইম ম্যানেজ করতে পারছি না, এবং এটা টাইম ম্যানেজ হচ্ছে না চক্করে আমার আজকের দিনটা তো আমাকে, এটা আমার মানে আমারও ছুটি নেই আর কি। তো তোমরাও একটুখানি আমার সাথে ক্লাস করে নাও, ওকে? চলো, দুদিন মিলিয়ে নিলে ভালো হতো, কিন্তু ওটা করলে না আবার অনেকটা পরে হয়ে যাচ্ছে। মানে এর পরের রোববার হচ্ছে 7 তারিখ। 7 তারিখে আমার, মানে আমি বাড়িতেই থাকবো না, এই কারণে আমাকে আজকে করতে হচ্ছে, না হলে 14 তারিখ হয়ে যাচ্ছিল। তো সেটা অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য আজকে করে নিলাম। সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, ওকে? চলো স্টার্ট করি ক্লাস। রকের ক্লাস আজকে রয়েছে, রকের ক্লাসই করছি। বাংলা ইংলিশ দুটো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা পিডিএফ বলছিলে, পিডিএফটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে 25 তারিখের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। আর তোমরা আমাকে বলেছিলে যে পাসের পিডিএফটা, তো তো পাসের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। পাসের পিডিএফটা দিয়েছি তোমাদের 12 তারিখের ক্লাসে। তো তোমরা একটুখানি খেয়াল করে রেখো যে হ্যাঁ, 12 তারিখের যে ক্লাসটা রয়েছে, ওই ক্লাসটার মধ্যে দেখবে দুটো পিডিএফ রয়েছে। ওই পিডিএফটার মধ্যে আমার ক্লাসটা রয়েছে, ঠিক আছে? 12 তারিখের ক্লাসের মধ্যে এটা রয়েছে। পপুলেশনের ক্লাস আছে? পপুলেশনের ক্লাস তো আগের দিন করলাম বাবা, পপুলেশনের ক্লাস আগের দিন করলাম না? আজকে রক্স করব, আজকে যা যা শিডিউল আছে সেটাই করব। যদি এক্সট্রা ক্লাসগুলো থাকে তাহলে সয়েল আর ভেজিটেশনটা করে নেবো। না না, বাকি নেই, পুরোটাই হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। পপুলেশনে এর থেকে বেশি কিছু লাগবে না। তোমরা তবু একবার, আমি যে কটা চ্যাপ্টার আমি বলি যে আমার কমপ্লিট, সে কটা চ্যাপ্টার আমি তোমাদেরকে বলি যে তোমরা একটুখানি রিচেক করো যে কোনো কোনো প্রশ্ন বাকি থাকছে কিনা। যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে মিসলিনিয়াস ক্লাস নিয়ে আবার এক্সট্রা ক্লাস নিয়ে আমি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। বাট আমার দিক থেকে ওটা ডান। আর পাসের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, 12 তারিখের ক্লাসের মধ্যে পাসের পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? ব্লাড একটা ক্লাস পাচ্ছি না, এটা ব্লাড বলে কি ক্লাস আছে? ব্লাড আর এটা, বাবু কি ক্লাস ব্লাড বলে? ব্লাড রিলেশন তো রিজনিং এর ক্লাস।
সয়েল, এগ্রিকালচার, ভেজিটেশন বাকি, তার মধ্যে আজকে দুটো হয়ে যাবে। আজকে দুটো দেখো এক্সট্রা ক্লাস আছে, ওই দুটো ক্লাস আজকে হয়তো আমি সয়েল আর বা আজকে হয়তো ভেজিটেশন আর এগ্রিকালচার দিয়ে দেবো। তো ব্লাড রিলেশন কি এখানে বলার জায়গা? ব্লাড রিলেশন তো অন্য ক্লাস। আচ্ছা, ব্লাড রিলেশন এক্সট্রা ক্লাস ফোল্ডারের মধ্যে রয়েছে, অঙ্কন বলে দিয়েছে। ওকে, ম্যাম আমি খুব দুঃখিত, ব্যাচ ক্লাসটা ভালো লাগছে না, আমাদের সামনে অফলাইন না না, এরকম নয়, মানে বাট ওইখানে আমাকে যেতেই হবে আর কি। চলো স্টার্ট করছি ক্লাস। আমি একটু দেখিয়ে রাখছি যে দেখো বাংলা মানে এখানে রয়েছে ইংলিশ, এর পরের পেজে রয়েছে বাংলা, ঠিক আছে? সয়েলের চ্যাপ্টারটা ভীষণ ছোট চ্যাপ্টার, তো আজকে আমরা এইটা করে নিয়ে এমসিকিউ তে চলে যাব। ওকে, অঙ্কন আরেকবার কমেন্টটা করবে প্লিজ, অনেকটা উপরে উঠে গেছে, আরেকবার কমেন্টটা করো, অনেকটা উপরে উঠে গেছে, আমি দেখে নিচ্ছি। এই চ্যাপ্টারটা যেহেতু ছোট, আমরা এটা করে নিয়ে পরেরটাতে মানে এমসিকিউ তে চলে যাবো। আজকে আমি তোমাদের খুব হেভি হেভি কিছু করাবো না। চলো, আমাদের সয়েল পড়তে হবে। সয়েল নিয়ে বলছে কি, সয়েল নিয়ে কি বলা হচ্ছে দেখো, সয়েল নিয়ে স্টাডি করাকে, সয়েল নিয়ে পড়াশোনা করাকে বলা হচ্ছে আমাদের পেট্রোলজি। সয়েল নিয়ে পড়াশোনা করা হলে তাকে বলা হয় পেট্রোলজি, ঠিক আছে? প্রথম প্রশ্ন যেরকম টাইপের প্রশ্ন হয় সেগুলোকেই বলছি। লেখাগুলো বোঝা যাচ্ছে না? এখনো দেখা যাচ্ছে না? এখন রক করছি। সয়েল বলছিলাম আমি যখন, তোমাদের লেখাগুলো পুরোটা এতে স্ক্রিনে আসছে না? দাঁড়া আমি আরেকবার রিজয়েন করছি, একটা সেকেন্ড একটু ওয়েট করো। হেজি কি এখন হলো? দাঁড়া আমি আরেকবার রিজয়েন করছি, একটা সেকেন্ড দাঁড়া। দাঁড়াও আরেকবার একটু দেখো। দেখো তো এখন ঠিক আছে? এখন ওকে? এখন সবাই দেখতে পাচ্ছো? ঠিক আছে, ওটা কিছু হয়তো একটু প্রবলেম হচ্ছিল। চলো রক স্টার্ট করছি। রক নিয়ে যে পড়াশুনো, রক নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে পেট্রোলজি। যা যা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে ফোকাস করে বলছি। রক নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলা হয় পেট্রোলজি। নর্মালি, হ্যাঁ বাবু রক করাচ্ছি, রকের ক্লাস এটা। নর্মালি তিনটে টাইপের রক হয়ে থাকে, একটা হচ্ছে ইগনিয়াস রক যেটাকে বলা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। তিনটে টাইপের রক হয়ে থাকে, ফার্স্ট হচ্ছে ইগনিয়াস রক যাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা, তারপরে হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক যাকে বলা হচ্ছে পাললিক শিলা, তারপরে হচ্ছে মেটামরফিক রক যাকে বলা হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। তো তিনটে টাইপের শিলা হয়ে থাকে, একটা হচ্ছে আগ্নেয়, একটা হচ্ছে সেডিমেন্টারি বা পাললিক, আর একটা হচ্ছে আমাদের মেটামরফিক রক, রূপান্তরিত শিলা। এই তিনটে টাইপের শিলা কেন এরকম আলাদা আলাদা নাম হয়েছে? তার কারণ শিলাটা যেভাবে গঠিত হচ্ছে তার উপর বেস করে, শিলার উপর যে ধরনের মিনারেলস থাকে তার উপর বেস করে এই শিলাটার নাম হয়ে থাকে। ওকে, ওকে, চলো। ফার্স্ট এটা হচ্ছে আমাদের ইগনিয়াস রক। ইগনিয়াস রক কাকে বলা হচ্ছে? পৃথিবী যখন একদম পুরো আগুনের একটা গোলা ছিল, তখন আস্তে আস্তে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে প্রথম যেটা ভেজিটেশনের বলে কেমন কিছু দেখাচ্ছে, ওটা কি ক্লাস হয়েছিল? ভেজিটেশনের ক্লাসের মধ্যে অন্য টপিকের ক্লাস হয়েছিল, ভেজিটেশনের ক্লাসের মধ্যে অন্য টপিকের ক্লাস হয়েছিল, তাই জন্য এই ভেজিটেশনটা করাইনি। ওটাকে কেন কামিং সুন দেখাচ্ছে আমার মনে নেই। ভেজিটেশনের ক্লাসের মধ্যে মোস্ট প্রবাবলি আমি ক্লাইমেট করিয়েছিলাম, ভেজিটেশনের ক্লাসের মধ্যে মোস্ট প্রবাবলি ক্লাইমেট করেছিলাম। আমার কাছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পেড ব্যাচ এই মুহূর্তে আলাদা করে নেই। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমার যেটা রয়েছে ডাব্লিউবিসিএস টপারের মানে ডাব্লিউবিসিএস এর মধ্যে রয়েছে। ওকে, আমি বাংলাতেই কথা বলছি বাবু, একটু শান্ত হয়ে কথাটা একটু শুনে নাও। আর এখন আমি তোমাদের কমেন্ট দেখতে গেলে না আমাকে পেজ চেঞ্জ করতে হচ্ছে। আমি আগে একটু পড়ে নিই, আমি আবার তোমাদের কমেন্ট শুনছি। ওকে, আমি আগে একটুখানি পড়িয়ে নিই, তারপর কমেন্ট দেখছি। আর আমি পুরোপুরি বাংলা ভাষাতেই কথা বলছি। ইংলিশ ভালো লাগে না বুঝতে পেরেছি, প্রচন্ড খারাপ একটা বিদেশি ভাষা কেন বুঝবো, বাট স্টিল আমাদের
সরকারি কাজ করতে গেলে একটু ইংলিশ চোখের সামনে দেখতে হবে। ওকে, হ্যাঁ, ক্লাইমেটের 4টে ক্লাস হয়েছে, ভেজিটেশনের ক্লাস হয়নি। এবার অঙ্কন চুপ, আমি পড়াচ্ছি, একটু শুনে নাও। চলো। তো ফার্স্ট হচ্ছে আমাদের ইগনিয়াস রক, যাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাটা কি? আগ্নেয় শিলাকে বলা হচ্ছে প্রাইমারি রক। আগ্নেয় শিলাকে বলা হয় একদম প্রাথমিক যে শিলা। কেন প্রাথমিক শিলা বলা হচ্ছে? তার কারণ হচ্ছে একদম পৃথিবীর প্রথমেই যখন একটা আগ্নেয় বল ছিল, আগুনের গোলা ছিল, তখন সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে তাপ বিকিরণ করে প্রথম যে রকটা তৈরি করলো, একদম ফার্স্ট যে রকটা তৈরি হলো, সেটা হচ্ছে আগ্নেয় শিলা। সেটা বেসিক্যালি আর্কিয়ান যুগের রক তাকে বলা হয়। ওই যে প্রথম রকটা তৈরি করেছিল তাকে বলা হয় আর্কিয়ান যুগের রক, কিন্তু সেটা হচ্ছে প্রথম শিলা। ঠিক আছে। আগ্নেয় শিলা কি করে তৈরি হচ্ছে? ভূগর্ভস্থ ম্যাগমা, এইটাকে দেখো, ভূগর্ভস্থ ম্যাগমা যখন, বিভিন্ন রকমের আগ্নেয় শিলা তৈরি হতে পারে, যখন ভূগর্ভস্থ ম্যাগমা ঠান্ডা হয়ে একটা শিলা তৈরি করছে, তখন তাকে আমরা আগ্নেয় শিলা বলছি। ঠিক আছে। এই আগ্নেয় শিলাটা কিভাবে তৈরি হচ্ছে বা আগ্নেয় শিলার ভাগ কি কি রয়েছে? দেখো, আগ্নেয় শিলার ভাগ যদি বলা হয়, আগ্নেয় শিলাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লুটনিক, একটা হচ্ছে ভলক্যানিক, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আগ্নেয় শিলাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লুটনিক, একটা হচ্ছে ভলক্যানিক যেটা আগ্নেয়গিরি থেকে হচ্ছে, আর একটা হচ্ছে মধ্যবর্তী শিলা। কেন এরকম 3টে নাম? কেন 3টে রকমের নাম দিয়ে এইটা তৈরি হচ্ছে? সবটাই তো আগ্নেয় শিলা, তার মধ্যে ভাগগুলো কেন হচ্ছে? তার মধ্যে ভাগগুলো হচ্ছে, তার কারণ হচ্ছে, ধরো ভূগর্ভস্থ এখানে ম্যাগমা রয়েছে, তো এই ম্যাগমাটা, এই যে আমাদের ভূগর্ভস্থ ম্যাগমাটা রয়েছে, এখানে ভূগর্ভস্থ ম্যাগমাটা রয়েছে, এই ম্যাগমাটা আগ্নেয়গিরির সময় বেরিয়ে গেল, এটা ভূপৃষ্ঠে চলে আসলো, এই জায়গাতে ভূপৃষ্ঠে এসে এটা ঠান্ডা হয়ে এইখানে রক তৈরি করলো, সেটা হয়ে গেল আমাদের ভলক্যানিক রক। সেটা হয়ে গেল ভলক্যানিক রক। জাস্ট নর্মাল ভূগর্ভস্থ ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এলো, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে যখন চলে আসলো, ভূপৃষ্ঠে এসে সেটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গিয়ে সেখানে রক তৈরি করলো, তাকে বলা হচ্ছে আমাদের ভলক্যানিক ইগনিয়াস রক। তাকে বলা হচ্ছে আগ্নেয়গিরির মাধ্যমে তৈরি আগ্নেয় শিলা। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট রক। উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট রক। একটু মনে করে দেখো, যখন আমরা ফিজিওগ্রাফির ক্লাস করেছিলাম, যখন পুরো ফিজিওগ্রাফি ক্লাস করেছিলাম, আমরা ভারতের ফিজিওগ্রাফি, সেই সময় ডেকান ট্রাপ পড়েছিলাম, মনে আছে? দাক্ষিণাত্যের মালভূমি পড়েছিলাম। দাক্ষিণাত্যের মালভূমি পড়ার সময় আমি কি বলেছিলাম? যে ভূগর্ভস্থ ম্যাগমা ফিশার অগ্নুদ্গমের সময় তরল ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, ভূপৃষ্ঠে বেরিয়ে এসে সেখানে ধাপ ধাপ করে, সেখানে ধাপ ধাপ করে একদম সিঁড়ির মতো করে মানে শিলাগুলো বা ম্যাগমাটা জমে গিয়ে শিলায় পরিণত হয়, সেখান থেকেই সেটা ব্যাসাল শিলা হয়েছিল। তো এটাও সেটাই হচ্ছে, ভূগর্ভস্থ ম্যাগমা যখন একদম পুরোপুরি ভাবে বেরিয়ে এসে সেখান থেকে, সেই জায়গাটা থেকে ভূপৃষ্ঠে চলে এসে সেখান থেকে শিলা তৈরি করছে, তখন থেকে বলা হচ্ছে আমাদের ব্যাসাল শিলা। ঠিক আছে, তখন থেকে বলা হচ্ছে ব্যাসাল শিলা। আগ্নেয় শিলা যেটা ভলক্যানিক রক, উদাহরণ হচ্ছে ব্যাসাল শিলা। আরো একটা টাইপের শিলা রয়েছে, যে শিলাটা এইখান থেকে, ধরো সেটা ভূপৃষ্ঠ দিয়ে বা অগ্নুদ্গম দিয়ে বেরোলো না, অগ্নুদ্গম দিয়ে বেরোলো না, সেটা ভূপৃষ্ঠে এখান থেকে একটা টার্ন এসে ভূ অভ্যন্তরী কোনো একটা জায়গাতে সেটা জমাট বেঁধে গেল, সেটা ভূপৃষ্ঠে আসতেই পারলো না, সেটা ভূ অভ্যন্তরে কোনো একটা জায়গাতে জমাট বেঁধে গেল, এবং জমাট বেঁধে গিয়ে এইখানেই অনেক দিন ধরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে এই জায়গাটাতেই সে রকটা তৈরি করে দিল। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে প্লুটনিক। এই ধরনের শিলাকে বলা হচ্ছে প্লুটনিক, যেটা ভূগর্ভস্থ অবস্থাতে থেকেই আস্তে আস্তে তাপ বিকিরণ করে শিলায় পরিণত হচ্ছে, যেটা বেসিক্যালি ভূপৃষ্ঠ থেকে অনেকটা নিচেতে অবস্থিত। ওকে, যেটা ভূপৃষ্ঠ থেকে অনেকটা নিচে অবস্থিত, তাকে বলা হচ্ছে প্লুটনিক। এক্সাম্পল কি হচ্ছে? এক্সাম্পল হচ্ছে গ্রানাইট। গ্রানাইট হচ্ছে এটার এক্সাম্পল, যেটা ভূপৃষ্ঠে আসছে না, যেটা ভূগর্ভস্থ অবস্থায় থেকে সেখান থেকেই তৈরি করছে। প্লুটনিককে বলা হচ্ছে উদ্ভিদী শিলা, উদ্ভিদী শিলা বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্লুটনিক। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে, যখন এখান থেকে ধরো অগ্নুদ্গমের সময় মানে ভলক্যানোটা ম্যাগমাটা পেরোলো, কি মানে এইরকম জায়গাতে গিয়ে আটকে গেল,
সেটা ভূপৃষ্ঠের মধ্যেই রয়েছে, কিন্তু সেটা আগ্নেয়গিরির কোনো একটা খাঁজে আটকে গেছে। সেটা কিন্তু প্রপার অগ্নুদ্গম হয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে যায়নি, বা সেটা কিন্তু একদম প্লুটনিক পর্যায়ে এসে ভূ অভ্যন্তরেও থেকে যায়নি। সেটা ওই ডাইক, এই জায়গাটাকে বলা হয় ডাইক, ঠিক আছে? এই ডাইকটার মধ্যেই সেটা অবস্থান করে গেছে। এইটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট রক। এইটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট রক। ওকে, মধ্যবর্তী শিলা বলা হয়, ইন্টারমিডিয়েট রক বা মধ্যবর্তী শিলা বলা হচ্ছে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে গ্যাব্রো। এক্সাম্পল হচ্ছে গ্যাব্রো। আমি এখানে পুরোটাই তোমাদেরকে ইংলিশ বাংলা দুটো ভাষাতেই দিয়েছি। এখানে দেখো বাংলাতে রয়েছে, এইটারই ইংলিশটার, এটারই হচ্ছে বাংলা ভার্সন, যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটা এখানে রয়েছে। তো এইটা হচ্ছে তিনটে টাইপের শিলা। এখান থেকে নর্মালি তোমাদের শুধু উদাহরণ থেকে প্রশ্ন আসে, যে কোনটা কোন ধরনের শিলা, সেরকম উদাহরণ থেকে প্রশ্ন আসে। ইন্টারমিডিয়েট রকটা একবার হচ্ছে, ইন্টারমিডিয়েটটা হচ্ছে যখন ধরো ভূপৃষ্ঠ মানে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে গেল না, সেটা অগ্নুদ্গমের বা আগ্নেয়গিরির যে যে ডাইকটা রয়েছে, যেখান থেকে এই যে ফানেল মতো জায়গাটা রয়েছে, সেখানেই সেটা কোনো একটা খাঁজে আটকে গিয়ে সেখানেই অবস্থান করে গেল, সেখানেই আস্তে আস্তে ঠান্ডা হয়ে রক তৈরি করলো। তখন সেই ধরনের শিলাগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট রক, ইন্টারমিডিয়েট ইগনিয়াস রক। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে গ্যাব্রো। ক্লিয়ার এত পর্যন্ত সবার কাছে? এত পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? তাহলে ভলক্যানিক রকটা ভূপৃষ্ঠের বাইরে থাকে, ভলক্যানিকটা একমাত্র ভূপৃষ্ঠের বাইরে থাকে, যেটা অগ্নুদ্গমে বেরিয়ে এসে হচ্ছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে থাকে। আচ্ছা, ইকোনমিক সিগনিফিকেন্স কি আছে এটা, এটা কেন ইকোনমিক্যালি আমাদের কাজে লাগতে পারে? ইগনিয়াস রক সব মানে মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক সিগনিফিকেন্স তার মধ্যে রয়েছে। ঠিক আছে, কেন? শুধুমাত্র কয়লা এবং পেট্রোলিয়াম, এই দুটো ছাড়া বাকি সবকিছু ইগনিয়াস রকে পাওয়া যায়। শুধুমাত্র কয়লা আর পেট্রোলিয়াম ছাড়া বাকি সবকিছু ইগনিয়াস রকে পাওয়া যায়। আলটিমেটলি ভূগর্ভস্থ ম্যাগমাটা ঠান্ডা হয়ে সেখান থেকে ইগনিয়াস রক তৈরি করছে। ভূগর্ভস্থ ম্যাগমা আস্তে আস্তে ঠান্ডা হয়ে সেখান থেকে ইগনিয়াস রক তৈরি করছে। তো এই জায়গাটার মধ্যে সমস্ত কিছু থাকে। এই জায়গাটার মধ্যে আয়রন, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল সমস্ত কিছু থাকে। তো মোস্ট ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে হচ্ছে এইটা। আরেকটা কথা আমি একটু এক্সট্রা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে একদম প্রথমে জাস্ট একটু শুনে নাও, এটা এখানে নোটস এর মধ্যে নেই, জাস্ট তোমাদেরকে বলার জন্য বলছি, একবার একটু শুনে নাও। একদম প্রথম পৃথিবী যখন একটা আগ্নেয় গোলা ছিল, তারপর সে আস্তে আস্তে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে প্রথম যে রকটা তৈরি করলো, সেটা হয়ে গেল আমাদের আর্কিয়ান যুগের রক। ঠিক আছে, সেটা প্রপার ইগনিয়াস রক, একদম প্রপার সেটা ইগনিয়াস রকের মধ্যে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আর্কিয়ান যুগের রক। এবার সেই আর্কিয়ান যুগের রকটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যখন তাপ বিকিরণ করলো, তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে আস্তে আস্তে সরি ইগনিয়াস রকটা যেটা হলো, এবং সেই ইগনিয়াস রকটা আস্তে আস্তে ওয়েদার্ড হলো, মানে আবহাওয়া বিকারগ্রস্ত হলো। আবহাওয়া বিকারগ্রস্ত হয়ে প্রথম যে সেডিমেন্টারি মেটামরফিক রক তৈরি করলো, প্রথম যে সেডিমেন্টারি মানে হচ্ছে পাললিক, মেটামরফিক মানে হচ্ছে রূপান্তরিত, সেডিমেন্টারি মেটামরফিক রক তৈরি করলো, সেটাকে বলা হয় ধারবা। সেটাকে বলা হয় ধারবা। ঠিক আছে, লিখে দিচ্ছি। সেটাকে বলা হয় ধারবা। প্রথমে তৈরি হয়েছিল আর্কিয়ান যুগের রক। আর্কিয়ান যুগের রক আস্তে আস্তে আবহাওয়া বিকারগ্রস্ত হয়ে প্রথম যে মেটামরফিক ইগনিয়াস রক, মেটামরফিক সেডিমেন্টারি রক তৈরি করলো, সেটা হয়ে গেল ধারবা। এই ধারবা রকটা ভারতবর্ষে বা যে কোনো জায়গার মোস্ট ইম্পর্টেন্ট খনিজ সম্পদের ভান্ডার। ঠিক আছে, ধারবা রকটাকে বলা হচ্ছে স্টোর হাউস অফ মিনারেলস।
ধারবা রককে বলা হয় স্টোর হাউস অফ মিনারেলস। কেন বলা হয়? তার কারণ ভূগর্ভস্থ ম্যাগমা, সেখানে সমস্ত কিছু রয়েছে, কয়লা পেট্রোলিয়াম ছাড়া সেখানে সমস্ত কিছু রয়েছে। সেই সেই সমস্ত মিনারেলস সমৃদ্ধ হয়ে যে রকটা তৈরি হলো সেটা হয়ে গেল ধারবা। ধারবাকে বলা হয় এটা স্টোর হাউস অফ মিনারেলস। ধারবাকে বলা হচ্ছে স্টোর হাউস অফ মিনারেলস, ঠিক আছে? এতটাই ইম্পর্টেন্ট এই রকটা রয়েছে। তো বেসিক্যালি ইগনিয়াস রকে শুধুমাত্র, না বাবা এটা কোনো বাংলা নাম নেই। বাপ্পার বাংলা নাম কি আমাকে বলো? বাপ্পার কোনো বাংলা নাম আছে? এটার নাম হচ্ছে ধারবা। তো ইগনিয়াস রক হচ্ছে যেটা সব থেকে মানে এখানে শুধুমাত্র পেট্রোলিয়াম এবং কয়লা পাওয়া যায় না, বাকি সমস্ত কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? এই কারণে ইগনিয়াস রককে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্যালি সিগনিফিকেন্স বলা রক। ওকে, এর পরেরটাতে আসছি সেডিমেন্টারি রক, যেটাকে বলা হচ্ছে পাললিক শিলা। এরপরে আসছে সেডিমেন্টারি রক, যেটাকে পাললিক শিলা বলা হয়। পাললিক শিলা কি করে তৈরি হচ্ছে? পাললিক শিলা হচ্ছে মেইনলি আমাদের আগ্নেয় শিলা এবং তাছাড়া পাললিক শিলাও। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এই দুটো শিলার যখন আবহাওয়া গ্রস্ত হয়ে তার পলিটা সঞ্চয় হয়ে, পলির ওপর পলি পড়ে, পলি সঞ্চয় হয়ে প্রথম যে রকটা তৈরি করছে তাকে বলা হচ্ছে আমাদের পাললিক শিলা। এটা বেসিক্যালি পলি পড়ে পড়ে পলি সঞ্চয় হয়ে এই রকটা তৈরি করছে, তাই এটার নাম হচ্ছে পাললিক শিলা। ধারবা কোথায় পাওয়া যায়? ধারবা যদি বলা হয় যে ধারবা এক্স্যাক্টলি কোথায় পাওয়া যায়, ধারবা মেনলি আমাদের দক্ষিণ ভারতে পাওয়া যায়। ধারবা তোমাদের লাগবে না, আমি বোঝানোর জন্য বলেছিলাম। ধারবা আমাদের দক্ষিণ ভারতে পাওয়া যায়। ধারবার যদি এক্স্যাক্টলি লোকেশনটা বলো তাহলে সেটা আমাদের কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু এই জায়গাতে ধারবার লোকেশন মেনলি রয়েছে। ওকে, আচ্ছা। তো তারপরেরটা হয়ে যাচ্ছে আমাদের পাললিক শিলা, যেটা বলছিলাম। পাললিক শিলা হচ্ছে যখন স্তরে স্তরে পলি জমা হয়ে সেটা মেটামরফিক হয়ে সেই পলিটা যখন জমা হয়ে সেই জায়গা থেকে শিলা তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে পাললিক শিলা। ওকে, পাললিক শিলা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন আগ্নেয় শিলাটা আমি বিভিন্ন ভাগ দেখালাম। পাললিক শিলা কিভাবে তৈরি হয়েছে তার উপর বেস করে পাললিক শিলা বিভিন্ন রকমের হয়ে থাকে। কি রকম? প্রথমটা হচ্ছে ধরো মেকানিক্যালি যান্ত্রিক উপায়ে তৈরি পাললিক শিলা। যেমন স্যান্ডস্টোন। যান্ত্রিক উপায় মানে কি? ধরো একটা নর্মাল পাথর রয়েছে, পাথরটা আস্তে আস্তে সেখানে আবহাওয়া বিকার হয়েছে, সেই পাথরটা নর্মাল ভাবে, যেমন আমি পাললিক শিলা বলছি, সেই পাথরটা আবহাওয়া বিকারগ্রস্ত হয়ে সেইটা জমা হয়ে হয়ে পলি পড়ে 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 সেখান থেকে পাললিক শিলা তৈরি করেছে। তো সেটা হয়ে গেল যান্ত্রিক উপায়ে তৈরি পাললিক শিলা। যেমন হচ্ছে স্যান্ডস্টোন, এটাকে স্যান্ডস্টোন বলা হচ্ছে। স্যান্ডস্টোনের মানে বাংলাটা হচ্ছে বালি পাথর, ঠিক আছে? যান্ত্রিক উপায়ে তৈরি সেটা হচ্ছে বালি পাথর, স্যান্ডস্টোন। ওকে, আচ্ছা। এর পরেরটা হচ্ছে অর্গানিক্যালি ফর্ম, যেটা জৈবিক উপায়ে তৈরি হয়েছে, এমন একটা পাললিক শিলা যেটা জৈবিক উপায়ে তৈরি হয়েছে। যেমন কয়লা। কয়লা কি? কয়লা প্রপার একটা জৈবিক পাললিক শিলা। কয়লা কিন্তু একটা পাললিক শিলার মধ্যে যাচ্ছে। কয়লা হচ্ছে প্রপার জৈবিক পাললিক শিলা। কেন? তার কারণ কয়লা কি করে তৈরি হয়েছে? গাছ পড়ে সেটা ডিকম্পোজ বলবো না, সেটা জীবাশ্ম ফসিলস তৈরি করে সেখান থেকে কয়লা তৈরি হয়েছে, তাই তো? কয়লা হচ্ছে ওয়ান টাইপ অফ সেডিমেন্টারি রক, ঠিক আছে? জীবাশ্ম দিয়ে তৈরি হচ্ছে আমার একটা সেডিমেন্টারি রক। এই জন্য এটাকে বলা হয় অর্গানিক্যালি ফর্মড পাললিক শিলা। কেন? কারণ এটা জীবাশ্ম যেটা হয়েছে, জীবাশ্ম থেকে মানে তার উপর স্তরে 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 সেটা আলাদা করে একটা রক তৈরি করেছে, সেটা হচ্ছে কোল। তো অর্গানিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক ইজ কোল। ওকে, পরেরটা হচ্ছে কেমিক্যালি ফর্ম। কি করে হচ্ছে? কেমিক্যালি মানে রাসায়নিক উপায়ে তৈরি হচ্ছে এরকম। কেমিক্যালি হচ্ছে রাসায়নিক ভাবে গঠিত। রাসায়নিক ভাবে কি গঠিত হচ্ছে? দেখো, রাসায়নিক ভাবে গঠিত মানে সেখানে একটা রিয়াকশন হবে,
তাই তো? সেখানে সমস্ত কিছু নর্মাল হবে না, সেখানে রিয়াকশন হবে। তো রিয়াকশন কার হতে পারে? সেটা হচ্ছে চুনা পাথর। রিয়াকশন রিয়াকশন কার হতে পারে? সেটা হচ্ছে চুনা পাথর। ধরো কোনো একটা জায়গায় ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, ঠিক আছে? সেই ক্যালসিয়াম কার্বনেটের উপর জল পড়েছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে জল পড়ে সেখানে রিয়াকশন হয়েছে, রিয়াকশন হয়ে নতুন টাইপের একটা রক তৈরি করেছে, সেটা হচ্ছে লাইমস্টোন। ওই ক্যালসিয়াম কার্বনেট এবং জল রিয়াক্ট করে যদি একটা নতুন একটা ধরো রিয়াকশন করলো, সেই রিয়াকশনটা মাটিতে পড়ে জমা হয়ে হয়ে তৈরি করলো লাইমস্টোন। যেমন তোমরা কোনো গুহার মধ্যে দেখো, গুহার মধ্যে এই ছবিগুলো দেখো, তো এগুলো সব করে লাইমস্টোন, এগুলো সব করে লাইমস্টোন। গুহাতে যদি যে কোনো জায়গায় গুহাতে যাও, এই ছবিগুলো দেখতে পাও। এগুলো কি হয় বলো তো? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। এগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। মানে কি? মানে ধরো এই যে জায়গাটা রয়েছে, এটা আমাদের ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ জায়গা। এই জায়গাতে জল এসছে, জল দিয়ে রিয়াকশন হয়েছে, রিয়াকশন হয়ে এটা নিচে ড্রপ আকারে পড়তে গেছে, এবার পড়তে পড়তেই ওটা জমাট বেঁধে গেছে। জমাট বেঁধে গিয়ে একদম সিলিং থেকে যেটা ঝুলছে তাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। এবং ড্রপটা মাটিতে পড়ে পড়ে, ড্রপ করে করে পড়ে 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 মাটিতে পড়ে, সেটা এরকম ভাবে যখন শঙ্কু আকৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে মাটি থেকে উল্টো দিকে, সেটাকে বলা হচ্ছে স্ট্যালাকমাইট। একটা হচ্ছে স্ট্যালাকটাইট, একটা হচ্ছে স্ট্যালাকমাইট। হ্যাঁ, এগুলো পড়েছিল ছোটবেলায়। তো এটাও কিন্তু এটাও কিন্তু আমাদের সেডিমেন্টারি রক, এবং এটা হচ্ছে আমাদের লাইমস্টোন। চুনা পাথর বলা হয় এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে চুনা পাথর। তো এইটা হচ্ছে আমাদের টাইপ অফ সেডিমেন্টারি রক। বুঝতে পারলে? বুঝতে পারলে? বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা আচ্ছা, দু তিনটে কথা একটু বলা হয়নি, একটুখানি বলে রাখছি। আগ্নেয় শিলাতে একটা কথা আমার মিস হয়ে গেছে বলা, এটা একটু বলে রাখি। আগ্নেয় শিলা প্রপার ওয়েতে, আগ্নেয় শিলা প্রপার ওয়েতে আনফসিলিফেরাস। আগ্নেয় শিলা প্রপার ওয়েতে আনফসিলিফেরাস। আনফসিলিফেরাস কথার মানে কি? যেখানে ফসিলস নেই। ডেফিনেটলি একটা আগ্নেয় শিলা যেখানে ভূগর্ভস্থ ম্যাগমা ঠান্ডা হয়ে তৈরি করছে একটা শিলা, সেই জায়গাতে কোনো ফসিলস আসতে পারে না, সেখানে কোনো জীবাশ্ম আসতে পারে না। আগ্নেয় শিলা কমপ্লিটলি আনফসিলিফেরাস। আগ্নেয় শিলাতে ফসিলস থাকে না, ঠিক আছে? যদি কোনো জায়গাতে বরফ জমা হয়ে আগ্নেয় শিলা, মানে বরফ জমা হয়ে একটা শিলা তৈরি করছে, তখন বরফ জমা হয়ে শিলা তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের সেডিমেন্টারি রকের মধ্যে যাবে। আগ্নেয়টা বলে রাখি, আগ্নেয়টা আগে বলে রাখি। হ্যাঁ, এটা ব্যাস এটাই বলা ছিল, আগ্নেয় শিলা হচ্ছে আনফসিলিফেরাস। আচ্ছা, সেডিমেন্টারি রক যেটা বলছিলাম, পাললিক শিলা যেটা বলছিলাম, পাললিক শিলা হচ্ছে ফসিলিফেরাস। পাললিক শিলাতে ফসিল দেখতে পাওয়া যায়, এই জন্যই আমাদের কয়লা রয়েছে। পাললিক শিলা ফসিলিফেরাস মানে এখানে ফসিল দেখতে পাওয়া যায়। কোন জায়গাতে যদি আইস, বরফ, বরফ জমা হয়ে সেটা একটা সেডিমেন্টারি রক তৈরি করে দেয়, তখন তাকে বলা হয় টিল। বরফ জমা হয়ে যদি একটা সেডিমেন্টারি রক তৈরি করে দেয়, কোন জায়গায় বরফ জমা হয়ে রক তৈরি করে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে টিল বা টিলাইট। ওকে? যদি বাতাসের সাহায্যে, বায়ুর সাহায্যে বালি উড়ে গিয়ে কোনো একটা জায়গায় সমভূমি বা রক তৈরি করছে, তখন তাকে বলা হয় লোয়েস। এই সবকটাই সেডিমেন্টারি পার্টের মধ্যে যাচ্ছে, এই সবকটাই সেডিমেন্টারি শিলার পার্টের মধ্যে যাচ্ছে। বাট লোয়েসটা মেইনলি হচ্ছে একটা সমভূমি, কিন্তু এটা সেডিমেন্টারি পার্টের মধ্যেই যাচ্ছে। ওকে? তো এই হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রকে আমাদের ফসিলস দেখতে পাওয়া যায়। ওকে? এর পরেরটাতে আসছি। এর পরেরটা হচ্ছে এর ইম্পর্টেন্স কি রয়েছে, সেডিমেন্টারি রকের ইম্পর্টেন্স কি রয়েছে। টিলটা হচ্ছে, টিল আর টিলা কি এক? না বাবা, টিলাটা, টিলা তুমি যদি এখন পুরুলিয়াতে যাও তুমি টিলা দেখতে পাবে, পুরুলিয়াতে গেলে টিল দেখতে পাবে।
বরফ জমাট বেঁধে তৈরি হচ্ছে শিলা, সেটা টিলা কি করে হতে পারে বলো তো? সেটা টিলা নয়। পরেরটা হচ্ছে আমাদের, এর ইম্পর্টেন্স কি রয়েছে, কেন এটাকে আমরা ইম্পর্টেন্ট বলছি, সেটা হচ্ছে এই যে কয়লা বা পেট্রোলিয়াম, এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের সেডিমেন্টারি রক সেকশন থেকে আসছে। কয়লা বা পেট্রোলিয়াম পুরোটাই আমাদের সেডিমেন্টারি থেকেই আসছে, এটা ফসিলিফেরাস, এবং এই জায়গা থেকেই আমাদের সমস্ত জিনিস তৈরি হচ্ছে। ইকোনমিক্যালি ইম্পর্টেন্স কেন, তার কারণ হচ্ছে এখানে কয়লা আসছে, এখানে পেট্রোলিয়াম আসছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে বক্সাইট, ম্যাঙ্গানিজ, টিন এগুলো পাওয়া যাচ্ছে, বাট মেইনলি এটা ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে আমাদের কয়লা এবং পেট্রোলিয়াম পাওয়া যায়, মেইন হচ্ছে এইটা। এছাড়াও এখানে আয়রন ফায়রনও পাওয়া যায়, কিন্তু সেটা ইগনিয়াস রকের তুলনায় কম, ইগনিয়াস রকে অনেক বেশি পাওয়া যায়। এই জায়গাতে সব থেকে বেশি পাওয়া যায় কয়লা এবং পেট্রোলিয়াম, এবং কয়লা পেট্রোলিয়ামের জন্যই এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইগনিয়াস রকটা কয়লা পেট্রোলিয়ামের জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টিল হিট পেলে গলে যায়, টিল এরকম জায়গায় ধরো তোমাদের আমাদের বাড়ির পাশে টিল হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু টিল এরকম জায়গাতেই হয় যেখানে হিট সেইভাবে যায় না। মানে ধরো একদম আমাদের হিমমন্ডল, ফ্রিজিড রিজিয়ন, ফ্রিজিড রিজিয়ন বলতে আমি মিন করছি ধরো আন্টার্কটিকা, ঠিক আছে, আর্কটিক, এই জায়গাগুলো মিন করছি। এবার ওই জায়গাতে অতটাও তাপ যাবে না যে জায়গাটাতে তাপ গিয়ে ওই টিল পুরো গলিয়ে দিতে পারে। বরফের, বরফ ডিপোজিট হয়ে শিলায় তৈরি করেছে, বুঝতে পারছো ঠান্ডাটা কোন জায়গায়? বরফ ডিপোজিট হয়ে শিলা তৈরি করেছে, তো ওরকম জায়গায় অতটা ঠান্ডা যাবে, অতটা তাপ যাবেই না যে ওটা গলে যেতে পারে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা, এর পরেরটা হচ্ছে মেটামরফিক রক। এর পরেরটা হচ্ছে মেটামরফিক রক। মেটামরফিক রক কাকে বলা হচ্ছে? রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা মানে আগ্নেয় শিলা এবং সেডিমেন্টারি রক মানে পাললিক শিলা, এই দুটো শিলা ভূপৃষ্ঠের তাপে চাপে চেঞ্জ হয়ে নতুন ক্যারেক্টারের যদি কোনো শিলা তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে মেটামরফিক রক। ভূপৃষ্ঠের তাপে চাপে পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে নতুন করে যদি নতুন ফরম্যাটের কোনো শিলা তৈরি করে, নতুন ধর্মের কোনো শিলা তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে মেটামরফিক রক। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্নটা কি ধরনের আসে, এই যে পেজটা রয়েছে এই পেজ থেকে মেন প্রশ্ন এখান থেকে পাবে। কিরকম প্রশ্ন আসবে, যেমন ধরো গ্রানাইট, গ্রানাইট চাপের কারণে চেঞ্জ হয়ে নিচ তৈরি করে। ক্লে বা সেল প্রেসারের কারণে, চাপের কারণে চেঞ্জ হয়ে সিস্ট তৈরি করছে। স্যান্ডস্টোন, চুনা, এটা বালি পাথর, হিটের কারণ, তাপ দেওয়ার জন্য চেঞ্জ হয়ে কোয়ার্টজাইট তৈরি করছে। ক্লে বা সেল হিটের জন্য যদি চেঞ্জ হয় সেখান থেকে ফিলাইট তৈরি করছে। কোল চেঞ্জ হয়ে অ্যান্থ্রাসাইট তৈরি হচ্ছে। অ্যান্থ্রাসাইট ওয়ান টাইপ অফ কোল, তোমরা জানো সব থেকে উন্নত মানের কোল হচ্ছে অ্যান্থ্রাসাইট। এছাড়া অ্যান্থ্রাসাইটটাও চেঞ্জ হয়ে গ্রাফাইট তৈরি করছে। এই যে পেন্সিলের শীষ যেটা হয় সেটা কিন্তু কোল, গ্রাফাইট। লাইমস্টোন, লাইমস্টোন চেঞ্জ হয়ে সেটা মার্বেল তৈরি করছে। তোমাদের মেটামরফিক রক থেকে এই প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। ওকে, বুঝতে পেরেছো? বলো, এটুকু ক্লিয়ার? রকেট থেকে এর বাইরে তোমাদের কোনো কিছু আসবে না। নোটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। কোশ্চেন শুধু বক্সটুকু থেকে নয়, কোশ্চেন আরো একটা জায়গা থেকে আসে, যেগুলো আমি ক্লাসের মধ্যে বললাম ওগুলোই থেকে মেন প্রশ্ন আসে। সেলটা কি ম্যাম? একটা টাইপ অফ
পাললিক শিলা। যদি বলা হয় যে সেল কি, সেল হচ্ছে ওয়ান টাইপ অফ পাললিক শিলা যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিডিএফ এ থাকবে, পিডিএফ আমি দিয়ে দেবো। রক আমার এর থেকে বেশি কিছু বলার নেই। তো বাকি যে সময়টা রয়েছে আমরা এমসিকিউ করব, তোমরা একটু ভেবে নাও তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আদারওয়াইজ আমি আজকে এমসিকিউ করব, আমি তোমাদের কোনো এক্সট্রা দিতে যাবো না, এমসিকিউ তে যাবো। বলো, এটুকুর মধ্যে কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে? রকের ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আছে? তাহলে পরেরটাতে যাই, মানে এমসিকিউ তে যাই। ঠিক আছে, একটু দাঁড়া, আমি এটা চেঞ্জ করে নিই। এমসিকিউ তোমরা চাইলে লিখতে পারো, কারণ আমি এমসিকিউ এর পিডিএফ নর্মালি দিই না। তো এমসিকিউ তোমরা যদি মনে করো লিখতে চাইলে লিখতে পারো, ঠিক আছে? কবে আসছে ভাই? হ্যাঁ, ডেফিনেটলি এখান থেকেই পড়বো। চলো স্টার্ট করলাম। না, আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি, কোনো একটা পার্টিকুলার নয়, মিলিয়ে মিশিয়ে এমসিকিউ দিচ্ছি। বলো। আচ্ছা, এটা কি হয়েছে? এটা কি আমি করিয়েছি? শুধু এটুকু বলো করিয়েছি কিনা। এই কোশ্চেনটা কি করিয়েছি আগে? এই কোশ্চেনটা হয়েছে আগে? ঠিক আছে। ক্যানাল ইরিগেশন কোথায় সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? তোমরা মনে করলে লিখতে পারো। ক্যানাল ইরিগেশন সব থেকে বেশি কোথায় হয়ে থাকে? ক্যানাল ইরিগেশন সব থেকে বেশি কোথায় হয়ে থাকে? আনসারটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে। আনসারটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে রাইট আনসার। কেন নর্থ ইন্ডিয়াতে হয়ে থাকে সেটা কিছু বলে রাখি। ভারতবর্ষের সব থেকে বেশি যে, যদি ক্যানাল ইরিগেশন বলা হয় বা যদি কোনো জলসেচ বলা হয়, সেচ, সেচ সব থেকে বেশি হয়ে থাকে, সেচ সব থেকে বেশি হয়ে থাকে কূপ এবং নলকূপ, এইভাবে কূপ এবং নলকূপ, এটা সব থেকে বেশি হয়, এটা 1 নম্বরে যাচ্ছে। তারপর 2 নম্বরে আসছে কানাল, ঠিক আছে? 2 নম্বরে আসছে কানাল। এই কূপ এবং নলকূপ এবং কানাল এটা সব থেকে বেশি হয়ে থাকে উত্তর ভারতে, এটা সব থেকে বেশি হচ্ছে উত্তর ভারতে। তোমরা কি আবার এটাকে ব্লাড দেখছো সবাই? এটাকে কি আবার ব্লাড দেখছো সবাই স্কিনটাকে, নাকি ঠিক আছে? স্কিনটাকে কি সবাই ব্লাড দেখছো নাকি ঠিক আছে? কি জ্বালা। এখন একটু দেখো, মহা সমস্যা আছে যদি এরকম করে সারাদিন। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? বলছি অনন্যা, একটু ওয়েট করো, বলছি। এখন ঠিক আছে? স্ক্রিন ঠিক আছে এখন, দেখতে পাচ্ছো? এখন স্ক্রিন ঠিক আছে? এখন দেখা যাচ্ছে?
তোমার কথা না আমার কাছে যথেষ্ট ঠিকঠাকই রয়েছে। তোমরা কি আমার হাতের লেখা বুঝতে পারছো না বলে বলছো? দেখো, চেক করে বলো। ঠিক আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো। যদি কানাল ইরিগেশন বলা হয়, আহ ভারতবর্ষে সব থেকে বেশি যেটা হয়ে থাকে সেটা কূপ এবং নলকূপ। এই এইটা সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে, এবং এইটা হয়ে থাকে আমাদের উত্তর ভারতে। এটা হয়ে থাকে উত্তর ভারতে। কেন উত্তর ভারতে হয়ে থাকে? তার কারণ উত্তর ভারতের যে মাটিটা, সেই মাটিটা অনেক নরম হয়। তো সেখান থেকে আমাদের, ধরো, কূপ খনন করা বা নলকূপ খনন করা কিংবা কানাল খনন করা, মানে খাল খনন করা খুব ইজি হয়ে থাকে। প্লাস উত্তর ভারতে কি হয়ে থাকে, সেখানে আমাদের নিত্যবহ নদী থাকে। উত্তর ভারতের মধ্যে নিত্যবহ নদী দেখতে পাওয়া যায়। নিত্যবহ নদী থেকেও আমাদের খালটা কাটা খুব ইজি হয়ে থাকে। সেই কারণে সেই কারণে এখানে আমাদের কানাল ইরিগেশনটা বা কূপ এবং নলকূপটা ভালো দেখতে পাওয়া যায়। একটু ওয়েট করো, তাহলে হয়তো নেটের কিছু প্রবলেম হচ্ছে, তার জন্য একটু হচ্ছে। একটু ওয়েট করে যাও, ঠিক হয়ে যাবে। যদি নিজে থেকে এরকম হয়ে যায় তাহলে একটু ওয়েট করে যাও, ঠিক হয়ে যাবে। আমার কথা শোনা যাচ্ছে প্রপারলি? আমি এখন কোনো পেজ চেঞ্জ করিনি, আমার কথা শুনতে পাচ্ছ তো প্রপারলি? আমি এখনো কিছু চেঞ্জ করিনি, আমার কথা একটু শুনে নাও। পড়ানোটা মেনলি হয়ে গেছে, আমি এখন জাস্ট এমসিকিউটা করাবো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যেটা জিজ্ঞেস করছিলে এক্ষুনি, যে ট্যাঙ্ক ইরিগেশন কোথায় দেখতে পাওয়া যায়। ট্যাঙ্ক ইরিগেশন কোথায় দেখতে পাওয়া যায়? ট্যাঙ্ক ইরিগেশন যদি বলা হয় তাহলে সেটা সব থেকে বেশি বেশি হয়ে থাকে আমাদের সাউথ ইন্ডিয়াতে। সাউথ ইন্ডিয়াতে সব থেকে বেশি হয়ে থাকে ট্যাঙ্ক ইরিগেশন। কেন ট্যাঙ্ক এখানে সব থেকে বেশি হয়ে থাকে? তার কারণ হচ্ছে, দক্ষিণ ভারতে আমাদের নিত্যবহ নদী নেই। দক্ষিণ ভারতের মধ্যে নিত্যবহ নদী দেখতে পাওয়া যায় না। তো দক্ষিণ ভারতে নিত্যবহ নদী নেই, প্লাস দক্ষিণ ভারতটা খুব হার্ড রক, শিলা দ্বারা খুব হার্ড রকে তৈরি হয়েছে। তো সেই কারণে ওই জায়গাতে খুব একটা বেশি লেভেলের আমাদের খাল, কূপ এগুলো খনন করা যায় না। সেই কারণে ওইখানে মেনলি ট্যাঙ্ক তৈরি করা হয়। ট্যাঙ্ক তৈরি করে সেখানে জলটাকে স্টোর করে রাখা হয়। সেখানে কোনো জলসেচের জন্য ট্যাঙ্ক তৈরি করে জলটাকে স্টোর করা হয়। তাই সাউথ ইন্ডিয়াতে মেনলি আমাদের ট্যাঙ্ক ইরিগেশন দেখতে পাওয়া যায়, এবং নর্থ ইন্ডিয়াতে মেনলি কূপ, নলকূপ এবং কানাল দেখতে পাওয়া যায়। ভারতবর্ষে সব থেকে বেশি যে টাইপের জলসেচটা হয়ে থাকে সেটা হচ্ছে কূপ এবং নলকূপ। সেকেন্ড হচ্ছে কানাল। ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট কানাল যদি বলা হয়, কোন কানালটা একটা ইম্পর্টেন্ট কানালের মধ্যে যাবে, সেটা হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী কানাল। ভারতবর্ষের সব থেকে বড় ইরিগেশনাল কানাল, ভারতবর্ষের সব থেকে বড়, লিখে রাখো কিন্তু, ভারতবর্ষের সব থেকে বড় জল সেচের জন্য ব্যবহৃত খাল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী কানাল। ভারতবর্ষের সব থেকে বড় জল সেচের জন্য ব্যবহৃত খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। তার আরেকটা নাম হচ্ছে রাজস্থান কানাল। এইটারই, ইন্দিরা গান্ধী কানালেরই আরো একটা নাম হচ্ছে রাজস্থান কানাল। ওকে। এবং এই রাজস্থান কানালে কোন কোন নদী থেকে জল নেওয়া হয়েছে? রাজস্থান কানালে জল নেওয়া হয়েছে বিয়াস এবং সতলেজ থেকে। শতদ্রু এবং বিপাশা, এই দুটো জায়গা থেকে জল কালেক্ট করা হয়েছে ইন্দিরা গান্ধী কানালের জন্য। ওকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটুকু লিখেছো সবাই?
পরের প্রশ্নতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কানালের নোট। ওকে, পরেরটাতে এটা আমি অলরেডি এক্ষুনি বলে দিলাম। আচ্ছা, এটা বলিনি। লার্জেস্ট রিভার লিফট ইরিগেশনাল প্রজেক্ট কোথায় অবস্থিত? ভারতবর্ষের সব থেকে বড় নদী উত্তোলন সেচ প্রকল্প কোথায় অবস্থিত? ভারতের সব থেকে বড় নদী উত্তোলন সেচ প্রকল্প কোথায় অবস্থিত? ভারতের সব থেকে বড় নদী উত্তোলন সেচ প্রকল্প অবস্থিত হচ্ছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে এটা অবস্থিত। কালেশ্বরম, দেখতে পাচ্ছ প্রপার সবাই? তেলেঙ্গানাতে এটা অবস্থিত। কালেশ্বরম রিভার লিফট ইরিগেশনাল প্রজেক্ট। কালেশ্বরম রিভার লিফট ইরিগেশনাল প্রজেক্ট। ওকে, গোদাবরীতে এটা তৈরি হয়েছে। একজন হ্যাঁ বলছে, একজন না বলছে। কোনটাতে না বলছো বাবা? কিসের উত্তরে না বলছো? আমার এখানে 150 স্পিড দেখাচ্ছে, কি বলছো দেখতে পাচ্ছ না? আপলোডের স্পিড দেখাচ্ছে 154, ডাউনলোড দেখাচ্ছে 169। চলো আমি বলে দিচ্ছি, তাহলে লিখে রাখো। কালেশ্বরম কালেশ্বরম রিভার লিফট ইরিগেশনাল প্রজেক্ট। দেখা যাচ্ছে কি? যদি না দেখা যায়, যারা বলছো দেখতে পাচ্ছ না, তারা প্লিজ লিখে নাও। আমি তো কথাটা বলছি, সেটাকে শুনে লিখে নাও। আমি তো কথাটা বলছি, সেটাকে শুনে লিখে নাও। কালেশ্বরম কালেশ্বরম রিভার লিফট ইরিগেশনাল প্রজেক্ট, এটা হচ্ছে সব থেকে বড়। এটা অবস্থিত তেলেঙ্গানাতে। এটা অবস্থিত গোদাবরীতে। এই তিনটে কথা লিখে নাও। আমার স্পিড এখানে যথেষ্ট ঠিকঠাক দেখাচ্ছে 151, আর এখানে 169 ডাউনলোডে। বাট তোমরা কেন দেখতে পাচ্ছ না আমি বুঝতে পারছি না। লিখেছো? ভারতে, চলো এটা লাস্ট কোশ্চেন করে ছেড়ে দিচ্ছি, বাট 2 মিনিট পর জয়েন করো। ভারতের সব থেকে বড় কোল্ড স্প্রিং কোনটা? ঠান্ডা জলের ঝর্ণা কোনটা? ভেরিনাগ। ভেরিনাগ। ভারতের সব থেকে বড় ঠান্ডা জলের ঝর্ণা কোনটা? সেটা হচ্ছে ভেরিনাগ। ভেরিনাগ যেখান থেকে ঝেলাম নদী উৎপত্তি লাভ করেছে। ভেরিনাগ যেখান থেকে ঝেলাম নদী উৎপত্তি লাভ করেছে, সেটা হচ্ছে সব থেকে বড় ঠান্ডা জলের ঝর্ণা। এটা অবস্থিত জম্মু কাশ্মীরে। এটা অবস্থিত জম্মু কাশ্মীরে। ভেরিনাগ যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। সেটা সব থেকে বড় ঠান্ডা জলের ঝর্ণা, সেখান থেকে ঝেলাম নদী উৎপত্তি লাভ করেছে। সহস্রধারাকে যদি বলা হয়, সহস্রধারা একটা উষ্ণ প্রস্রবণ। তাতাপানি এটাও একটা উষ্ণ প্রস্রবণ। ওকে। অনন্তনাগ ঠান্ডা জল, কিন্তু অনন্তনাগ অতটা বড় নয়। ওকে, অনন্তনাগ অতটা বড় নয়। চলো আমি ক্লাসটা আপাতত এন্ড করছি। এই ক্লাসটা এন্ড করলাম। 2 মিনিট পরে জয়েন করো। আর পরের ক্লাসটাতে আমি কন্টিনিউ করছি। দেখে নিচ্ছি যে কি প্রবলেম হচ্ছে, নেটটা কেন স্লো বলছে। ঠিক আছে, চলো আমি এন্ড করলাম ক্লাস। টাটা। পরেরটাতে জয়েন করো। টাটা। একটা ক্লাস হবে।